আমি শুধু অ্যাডভাইজারি ওপিনিয়নের কপিটা আমার কাছে আছে। এই অ্যাডভাইজারি ওপিনিয়নের এই কপির মধ্যে কোনো আইনজীবীর নাম তো দেখি না, শুধু আছে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, আর কেউ নাই। It was not even heard. We were in the court. It was not even heard by the court. এই জিনিসটা কিন্তু চ্যালেঞ্জে পড়বে একদিন। We all should be aware of that. This process of issuing advisory opinion will be questioned constitutionally sooner or later. বাংলাদেশের প্রধান বিচারপতি সহ বাকিরা কয়েকদিন পরে পালিয়ে যাচ্ছেন, চলে যাচ্ছেন রিজাইন করে। পার্লামেন্ট নাই, সেখানে আমরা অ্যাডভাইজারি ওপিনিয়নের কি হলো এখানে? Who knows about advisory opinion jurisdiction? আমার তো ধারণা যে বা যারা এই কাজ করেছেন তাদের অ্যাডভাইজারি ওপিনিয়নের জুরিসডিকশন সম্পর্কে এবিসি ধারণাও নাই। এখানে 106-এর নির্বাচন ডাকসু জাকসু শেষ হলো। এখন আপনাদেরকে কিছু কথা বলা জরুরি। আসন্ন সংসদ নির্বাচন আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, এবার শিশির মনিরের কথা শুনে বিএনপি নেতা সালাউদ্দিন জ্ঞানহারা হয়ে পড়লেন। গুরুত্বপূর্ণ তথ্য আছে। শিবিরের বা জামাতের সেই তুখার নেতা শিশির মনিরের কথাগুলো শুনলে আপনার অবশ্যই ভালো লাগবে। আর সালাউদ্দিন এর পরিস্থিতি দেখে আপনার হয়তোবা খারাপও লাগতে পারে, ভালোও লাগতে পারে। চলুন আমরা ভিডিওতে বিস্তারিত দেখে আসি। আমি শুধু অ্যাডভাইজারি ওপিনিয়নের কপিটা আমার কাছে আছে। এই অ্যাডভাইজারি ওপিনিয়নের এই কপির মধ্যে কোনো আইনজীবীর নাম তো দেখি না, শুধু আছে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, আর কেউ নাই। It was not even heard. We were in the court. It was not even heard by the court. এই জিনিসটা কিন্তু চ্যালেঞ্জে পড়বে একদিন। We all should be aware of that. This process of issuing advisory opinion will be questioned constitutionally sooner or later. বাংলাদেশের প্রধান বিচারপতি সহ বাকিরা কয়েকদিন পরে পালিয়ে যাচ্ছেন, চলে যাচ্ছেন রিজাইন করে। পার্লামেন্ট নাই, সেখানে আমরা অ্যাডভাইজারি ওপিনিয়নের কি হলো এখানে? Who knows about advisory opinion jurisdiction? আমার তো ধারণা যে বা যারা এই কাজ করেছেন তাদের অ্যাডভাইজারি ওপিনিয়নের জুরিসডিকশন সম্পর্কে এবিসি ধারণাও নাই। এখানে 106-এর শেল্টারটা যে নেওয়া হলো, কে নিল, কারা নিল, কিভাবে নিল, এটা একটা মিস্টেরিয়াস ব্যাপার। সালাম এবং শুভেচ্ছা। যে বিতর্কটি উঠেছে যে কমিশন কি এক্সিড করছে নাকি পাওয়ার, আনসার ইজ সিম্পলি নো। বিকজ আমাদের হাতে 166টা যখন তুলে দেওয়া হলো, সেখানেই এই আলোচনা ছিল যে আলোচনা আজকে করা হচ্ছে। সেখানে বলা ছিল যে সংস্কারের সময়কাল ও বাস্তবায়নের উপর ঠিক চিহ্ন দিন। তার মধ্যে একটা অপশন ছিল নির্বাচন আগে অধ্যাদেশের মাধ্যমে, নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে, নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে, গণপরিষদ গঠনের মাধ্যমে, নির্বাচনের পরে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে, গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদের মাধ্যমে। তাহলে এই প্রশ্ন এখন কেন উঠবে যে প্রধান উপদেষ্টার ম্যান্ডেটের বাইরে চলে গেছে? ইট ইজ ফর দ্য ফার্স্ট ডকুমেন্ট ইউ সাপ্লাইড আস। দি কনসেনসাস কমিশন সাপ্লাইড আস দিস ডকুমেন্ট ইনকর্পোরেটিং 166 পয়েন্টস অফ রিফর্ম। তার মধ্যে কিভাবে বাস্তবায়ন মেকানিজম হবে এটা আমাদেরকে তো প্রথম দিনই দেওয়া হয়েছে। সুতরাং প্রধান উপদেষ্টার কথার ম্যান্ডেটের বাইরে চলে গেছে, দিস কোয়েশ্চেন ইজ অ্যাট অল নট রেলেভেন্ট। আজকে আর রেলেভেন্ট না, ইট ওয়াজ রেলেভেন্ট বিফোর 7-8 মান্থস ব্যাক। পরবর্তী প্রশ্ন, একটা জিনিস এখানে ভুল হচ্ছে, বড় ধরনের ভুল, ইন মাই হাম্বল আন্ডারস্ট্যান্ডিং। যখন সরকার পালিয়ে গেল, 5 তারিখ গেল, 6 তারিখ গেল, 7 তারিখ গেল, 8 তারিখ তড়িঘড়ি করে আমরা একটা 106-এ একটা অ্যাডভাইজারি ওপিনিয়ন নিলাম। অল নোজ, যাদের কনস্টিটিউশনাল আন্ডারস্ট্যান্ডিং আছে, অ্যাডভাইজারি ওপিনিয়ন ডাজ নট হ্যাভ এনি বাইন্ডিং ফোর্স। এইটার কোনো বাইন্ডিং ফোর্স নাই। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত 3টে অ্যাডভাইজারি ওপিনিয়ন হয়েছে। একটা হয়েছিল পার্লামেন্ট বয়কট কেস, আরেকটা হয়েছিল বিডিআর মিউটিনি কেস, আরেকটা হয়েছে এটা 106-এর কেস। এখানে
106-এর শেল্টারটা যে নেওয়া হলো, কে নিল, কারা নিল, কিভাবে নিল, এটা একটা মিস্টেরিয়াস ব্যাপার। দ্যাট ওয়াজ এ কমপ্লিটলি রং স্টেপ টেকেন বাই দি দেন অ্যাটর্নি জেনারেল। আমি শুধু অ্যাডভাইজারি ওপিনিয়নের কপিটা আমার কাছে আছে। এই অ্যাডভাইজারি ওপিনিয়নের এই কপির মধ্যে কোনো আইনজীবীর নাম তো দেখি না, শুধু আছে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, আর কেউ নাই। It was not even heard. We were in the court. It was not even heard by the court. এই জিনিসটা কিন্তু চ্যালেঞ্জে পড়বে একদিন। We all should be aware of that. This process of issuing advisory opinion will be questioned constitutionally sooner or later. এটা আসবে খুব দ্রুত। আমরা অরিজিনাল ফাইল বিভিন্ন সময় দেখতে চেয়েছিলাম, আমাদেরকে দেখতেও দেয়নি। সো এই কথাটা আমি এখানে রাখলাম। টাইম উইল সে হোয়াট উইল বি ইটস ফেট। যেখানে পালিয়ে গেছে সরকার, বাংলাদেশের প্রধান বিচারপতি সহ বাকিরা কয়েকদিন পরে পালিয়ে যাচ্ছেন, চলে যাচ্ছেন রিজাইন করে, পার্লামেন্ট নাই, সেখানে আমরা অ্যাডভাইজারি ওপিনিয়নের কি হলো এখানে? হু নোজ অ্যাবাউট অ্যাডভাইজারি ওপিনিয়ন জুরিসডিকশন? আমার তো ধারণা যে বা যারা এই কাজ করেছেন তাদের অ্যাডভাইজারি ওপিনিয়নের জুরিসডিকশন সম্পর্কে এবিসি ধারণাও নাই। দ্যাট ওয়াজ কমপ্লিটলি এ মিস অ্যাবর্টেড স্টেপ টেকেন বাই দি দেন অথরিটি, যেই নিয়ে থাকেন না কেন। তাহলে কি ছিল তখন? আমি আজকে হিসাব করে দেখলাম সকালে, আমাদের সংবিধানের 153টা আর্টিকেল আছে, তার মধ্যে 57 আর্টিকেল হ্যাজ বিন অ্যাব্রোগেটেড এজ অফ টুডে। 57টাকে আমরা নিজেরাই কিল করে ফেলেছি। 57টা এখন আর ফাংশনাল না। 153টার মধ্যে 57টা গন কেস। আর এখন এসে আমরা বলতেছি উই আর উইদিন দি কনস্টিটিউশনাল মেকানিজম। ওয়ার ইজ দি সোর্স অফ কনস্টিটিউশনাল? কোথায় মেকানিজম? কোথায় ইউনুস সরকারের মেকানিজম? কোথায় আছে সংবিধানে? ওয়ার ইজ দি কনসেপ্ট অফ ইন্টারিম গভর্নমেন্ট? ফর আর্গুমেন্টস সেক, যেটা ধরাও হয় 106-এ সুপ্রিম কোর্ট দিয়েছে, ক্যান দ্য সুপ্রিম কোর্ট ক্রিয়েট অ্যান এক্সট্রা কনস্টিটিউশনাল মেজার by taking shelter to Article 106? Answer is no. They cannot take. Supreme Court 106-এর শেল্টার নিয়ে এক্সট্রা কনস্টিটিউশনাল মেজার আবিষ্কার করতে পারবে না। নেভার এভার পসিবল। ইন্ডিয়ান সুপ্রিম জুরিসডিকশনে অ্যাডভাইজারি ওপিনিয়ন এখন পর্যন্ত 26 বার এক্সারসাইজ হয়েছে। ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে হয়েছে, পাকিস্তানে হয়েছে, আমাদের দেশে 3 বার হয়েছে। কোথাও কেউ দেখাতে পারবে না যেখানে অ্যাডভাইজারি ওপিনিয়নের শেল্টার নিয়ে এক্সট্রা কনস্টিটিউশনাল মেজারকে কনস্টিটিউশনাল বলা হচ্ছে। নবডি ক্যান শো দিস। অ্যাব্রাপ্টলি করলে এরকম হয় আর কি, হঠাৎ করলে এরকম হয়, না বুঝে করলে এরকম হয়। বুঝতে না পারলে বোঝার লোকদের সঙ্গে আলাপ আলোচনা তো করতে হবে না। দ্যাট ওয়াজ এ রং স্টেপ টেকেন বাই, সিরিয়াস রং স্টেপ। এখন এসে আমরা আর্গুমেন্ট করছি যে আমরা উইদিন কনস্টিটিউশন আছি। কিভাবে উইদিন কনস্টিটিউশন আছি? কি করে আমরা এখানে এই আমরা 31 পলিটিক্যাল পার্টি বিষয়ে আলোচনা করছি? সংবিধানের কোন কোন ধারা অনুচ্ছেদ সংশোধন করা যাবে না যাবে, কোথায় পেলাম এই ক্ষমতা? হু গেভ আস দি পাওয়ার? আমরা এখানে আলোচনা করলে কি লাভ হবে? ওয়ার ইজ দি পার্লামেন্ট? ইজ দিস দ্য কনস্টিটিউয়েন্ট পাওয়ার? আমাদের কনস্টিটিউয়েন্ট পাওয়ার আছে, পিপলের ম্যান্ডেট আছে। এভাবে যদি হিসাব করেন, যখন সংবিধান এভাবে অ্যাব্রোগেট হয়ে গেছে তখন একটা জিনিস শুধু বকেয়া ছিল, যার উপর আমরা দাঁড়িয়ে আছি। এই বকেয়া পার্টটার নাম হলো সলোমন এক্সপ্রেশন অফ দ্য উইল অফ দ্য পিপল। এই পার্টটুকু শুধু বাকি আছে। যখন সংবিধানের সব অনুচ্ছেদে অ্যাব্রোগেটেড হয়ে যায়, 7 সবসময় বহাল থাকে। এই 7টাই হলো জনগণের ইচ্ছার চরম বহিঃপ্রকাশ। এই জন্যই আমরা এখানে, এই জন্যই সরকার। এছাড়া আর কোনো ফাউন্ডেশন যে যাই দিতে চাইবেন তারা কেউ কোনো লিগ্যাল আর্গুমেন্ট করতে পারবেন না। তারা সবাই করবেন হলো আমি যদি এই আর্গুমেন্ট করে আমি বলবো, ক্ষমতার জোরে বলতে পারবো, শক্তির জোরে বলতে পারবো, নানান কারণে আমি বলতে পারবো, কিন্তু দ্যার ইজ নো সাচ ফাউন্ডেশন। আমরা যে বলছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আন্ডার হোয়াট ল? ওয়ার ইজ দি ল? আন্ডার হোয়াট ল দি ইলেকশন উইল টেক প্লেস? ওয়ার ইজ দি ল? হু ক্যান সে দিস ইজ দি ল? কে বলতে পারে কোথায় আইন আছে? আমাদের 106-এর অ্যাডভাইজারি ওপিনিয়নটা বাংলায় দেওয়া দেখবেন, 12-14 লাইন। একটা বার তো বলা নাই ইন্টারিম গভর্নমেন্টের পিরিয়ড কতদিন হবে, হাউ লং দিস গভর্নমেন্ট উইল কন্টিনিউ। দের ইজ নো সাচ মেকানিজম। এত কিছুর পরে আমরা বলছি যেখানে পার্লামেন্ট মানে গভর্নমেন্ট সিস্টেম নাই, প্রেসিডেন্ট সিস্টেম নাই, পার্লামেন্ট নাই, আমরা বলছি উই আর নাকি উইদিন দি কনস্টিটিউশন। দিস আন্ডারস্ট্যান্ডিং ইজ মাই হাম্বল ভিউ ইজ এ serious misunderstanding of the constitutional jurisprudence, also the political jurisprudence.
এখন এখান থেকে রাস্তা হলো দুটা। একটা রাস্তা হলো, যদি আমরা মনে করি যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার আমাদের নাই, অ্যামেন্ডমেন্ট পাওয়ারের বলে আমরা অ্যামেন্ড করতে যাই, যা কিছু হয়েছে আমি ক্যান টেল ইউ বাই অ্যাসিউরেন্স, 8th অ্যামেন্ডমেন্ট কেস, 7th অ্যামেন্ডমেন্ট কেস, 16th অ্যামেন্ডমেন্ট কেস, মাজদার হোসেন কেস, তারপরে সর্বশেষ এখন আলোচনা হচ্ছে 13th অ্যামেন্ডমেন্ট কেস রিভিউ আসছে, সবগুলোতে কনসিস্টেন্টলি বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন ক্যানট বি চেঞ্জড বাই ওয়ে অফ অ্যামেন্ডমেন্ট। অনলি by applying the constituent power basic structure can be changed. আমরা তো এখানে এগ্রি করতেছি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, আমাদের তো ইউনিটারি পার্লামেন্ট, ইটস এ বেসিক স্ট্রাকচার, ইউ ক্যানট চেঞ্জ ইট, উই ক্যানট চেঞ্জ ইট। এই আর্গুমেন্টে হয়েছিল 8th অ্যামেন্ডমেন্ট কেসে। 8th অ্যামেন্ডমেন্ট কেসে বলা হয়েছিল হাইকোর্ট ডিভিশনকে নিয়ে যাওয়া হয়েছে ঢাকার বাইরে, ইউনিটারি ক্যারেক্টার অফ দ্য স্টেট হ্যাজ বিন ডেস্ট্রয়েড, দ্যাটস ওয়াই 8th অ্যামেন্ডমেন্ট হ্যাজ বিন ডিক্লেয়ার্ড আনকনস্টিটিউশনাল। এগেইন সব হাইকোর্টে সে একসাথে। এখন যে আমরা একটা পার্লামেন্টকে দুটো বানাতে চাই, উচ্চকক্ষ নিম্নকক্ষ, এগ্রি করে ফেলেছি, এটা তো উই আর ডেস্ট্রয়িং দ্য বেসিক স্ট্রাকচার, পার্লামেন্টের বেসিক স্ট্রাকচারকে ডেস্ট্রয় করে দিচ্ছি। আরেকটা জায়গায় ডেস্ট্রয় করে দিচ্ছি সিরিয়াসলি, আমরা বলতেছি আবার আমরা হাইকোর্টকে বিভাগীয় লেভেলে ফিরে পাঠাবো। এই ব্যাপারে তো সুপ্রিম কোর্টের রায় হয়ে গেছে, এই ব্যাপারে তো 8th অ্যামেন্ডমেন্টে রায় হয়ে গেছে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করা হয়েছে তো আর্টিকেল 100, আর্টিকেল 100 তো আবার নতুন করে রিভাইভ করে গেছে। এখন আমরা আবার বলতেছি আবার যাবো সেখানে, এটাও তো ডেস্ট্রয়িং দ্য বেসিক স্ট্রাকচার। এখন বেসিক স্ট্রাকচার ডেস্ট্রয় করে ফেলতে চাচ্ছি, কিন্তু আবার কনস্টিটিউয়েন্ট পাওয়ার অ্যাপ্লাই করতে চাই না, অ্যামেন্ডিং পাওয়ার করতে চাই, একটাও টিকবে না। আমি আপনাদেরকে ফর গডস সেক বলতে পারি, যেদিন আপনাদের যাদের বয়স হয়ে গেছে থাকবেন না, আমাদের যাদের মধ্য বয়স হয়ে গেছে আমরা থাকবো না, আর যারা এই রিভলিউশন ঘটাইছে তারাও সেদিন হয়তো মধ্য বয়সী থাকবে, সব কিছু উল্টে যাবে কনস্টিটিউশনাল জুরিসপ্রুডেন্স নিউ সার্কামস্টেন্সেসে, যদি না কনস্টিটিউয়েন্ট পাওয়ার অ্যাপ্লাই করার অপরচুনিটি বের করা না হয়। এই জন্য আমরা যে কথা বলছি, আমরা বলছি এখন হওয়া উচিত, আমাদের লজ্জা লাগতে পারে, আমরা কিন্তু কেউ সংবিধান সাসপেন্ড করার কথা বলছি না ইন ইটস টোটালিটি, এটা মিথ্যা, এটা ভুল ধারণা। আমরা যে প্রপোজাল দিচ্ছি সেই প্রপোজালে আমরা বলছি যে উই ডু নট ওয়ান্ট টু সাসপেন্ড দ্য কনস্টিটিউশন ইন ইটস এন্টায়ারিটি, দেন হোয়াট উই ওয়ান্ট হোয়াট মিস্টার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ডিড, আমরা এটা চাই। আমরা বলছি যে সমস্ত ব্যাপারে আমরা একমত হলাম, এই চার্টারে আমরা এটা বলবো যে এই সমস্ত ব্যাপারে সংবিধানের যে অংশগুলোর সঙ্গে সাংঘর্ষিক হবে, এই সাংঘর্ষিকের মধ্যে আমরা একমত হলাম বিষয়গুলো প্রাধান্য পাবে। দ্যাট ইজ হোয়াট ইজ আওয়ার আর্গুমেন্ট। তাহলে এটাও যদি বলতে না পারি তো এত আলোচনা কি কারণে? কেন এটা প্রিভিলেন্স পাবে না? কেন আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন করব না? এখন তো পার্লামেন্ট আছে এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, আমরা এগ্রি করছি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, আমরা বলছি উচ্চকক্ষে 105 জন হবে, নিম্নকক্ষে 300 জন হবে। এই সিস্টেমটাকে যাওয়ার জন্য আমরা কি করে যাব এটা, যদি না আমরা বলতে না পারি এই কথা যে এই বিষয়ে শুধুমাত্র, নট ইন ইটস এন্টায়ারিটি, সবটা তো আমরা বলতেছি না সাসপেন্ড হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময়ে, তার আগে মুশতাক সাহেবের আমলে, এরপরে এরশাদের আমলে কি হয়েছিল সেখানে? কনস্টিটিউশন ওয়ার্ডার নম্বর, দি প্রক্লেমেশন ওয়ার্ডার নম্বর 1 1977, এর মাধ্যমে বাংলাদেশের সংবিধানে আমূল পরিবর্তন আনা হয়, যাকে আমরা অ্যাবসলিউট ফেইথ অ্যান্ড ট্রাস্ট ইন দি অলমাইটি আল্লাহ দেখছি, সোশ্যালিজম মিনিং ইকোনমিক অ্যান্ড সোশ্যাল জাস্টিস দেখেছি, এগুলো সবই কিন্তু প্রক্লেমেশন নম্বর 1 1977। সংবিধান তো পরিবর্তন করা হয়েছে প্রক্লেমেশন দিয়ে। আমি আপনার একটু সময়ের দিকে মনোযোগ দিতে বলবো, আমি বুঝতে পারছি আপনার আর্গুমেন্টটা, না আপনি শেষ করুন, আমি এক্ষুনি আপনাকে ইফ ইউ কুড র্যাপ ইট আপ কুইকলি আর কি। ফলে এই জাস্টিফিকেশনটা আমি কেন দিচ্ছি, কারণ মেনি অফ দ্য আর্গুমেন্টস আর বিং নট ইন দ্য রাইট ট্র্যাক। ফলে এখানে মার্শাল ল প্রক্লেমেশন দিয়ে যদি সাংবিধানিক পরিবর্তন করা যায়, গণ অভ্যুত্থানের পরে কেন স্পেশাল কনস্টিটিউশনাল আদেশ অথবা প্রক্লেমেশন দিয়ে সার্টেন প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন কেন সুপ্রিমেসি দেওয়া যাবে না? মার্শাল ল কি বেশি পাওয়ারফুল, নাকি গণ অভ্যুত্থান বেশি পাওয়ারফুল? মিলিটারি রুল কি বেশি ক্ষমতাধর, নাকি আমাদের গণ অভ্যুত্থানের ক্ষমতা বেশি? ইন মাই হাম্বল আন্ডারস্ট্যান্ডিং, দিস মাস মুভমেন্ট ইজ মাচ মোর পাওয়ারফুল দ্যান এনি আদার মিলিটারি ল। ফলে যে আর্গুমেন্ট করা হচ্ছে যে এই ডিক্রি জারি করতে গেলে লাগবে হলো মিলিটারি চিফ, নো, পিপল উইল ডিক্লেয়ার ইট অন বিহাফ অফ দ্য পিপল, হু উইল ডিক্লেয়ার, 2-3 অথরিটিজ উইল ডিক্লেয়ার ইট। এই কথা বলবে, এই বিষয়গুলো প্রাধান্য থাকবে। নতুন ইলেকশন হবে, এইখানেই বলা থাকতে হবে যে ইলেকশন কবে হবে, এখানেই বলা থাকতে হবে রেফারেন্ডাম কিভাবে হবে। যদি এই ডকুমেন্ট তৈরি করা না যায়, তাহলে ভ্যাকুয়াম রেখে যে আমরা অগ্রসর হচ্ছি, এই ভ্যাকুয়ামের জবাব আমরা কেউই দিতে পারবো না।
কোনোদিনই দিতে পারবো না। আমরা ছোট পলিটিক্যাল পার্টি হই, বড় পলিটিক্যাল পার্টি হই, মাঝারি পলিটিক্যাল পার্টি হই, আর ওই আন্দোলনকারী ছাত্ররাই হোক, সবাই উইল বি আন্ডার এ সিরিয়াস রিস্ক। এই প্রেক্ষাপটে আমরা বলেছি এইরকম একটা দিতে হবে প্রভিন্সিয়াল কনস্টিটিউশনাল আদেশ, ওই অনুচ্ছেদগুলো সম্পর্কে, সব অনুচ্ছেদগুলো সম্পর্কে নয়। এরপরে পার্লামেন্ট নির্বাচন হবে, পার্লামেন্ট গঠিত হবে, সেই পার্লামেন্টে অ্যাপ্রুভ হবে, আর যদি এটাকে আরও সিলগালা করতে হয় তখন একটা রেফারেন্ডাম দিয়ে এটা অ্যাপ্রুভ করে দেওয়া যেতে পারে, যেমনটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও করেছিলেন, রেফারেন্ডামের আয়োজন করেছিলেন, ওনার কনফিডেন্স নিয়েছিলেন। তারপরে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়েছে, বিএনপি গঠিত হয়েছে, বিএনপি গঠিত হওয়ার পরে পঞ্চম সংশোধনী বিল পাশ হয়েছে, মার্শাল ল উড্র হয়েছে, বাংলাদেশ নতুন করে যাত্রা শুরু করেছে। উই ক্যান ফলো দিস এক্সাম্পল। থ্যাংক ইউ। সালাম আলাইকুম। নির্বাচন ডাকসু জাকসু শেষ হলো, এখন আপনাদেরকে কিছু কথা বলা জরুরি। আসন্ন সংসদ নির্বাচন আছে, সেই নির্বাচনে বিএনপির অবস্থা কি হবে, তাদের অবস্থান কি হবে, তাদের দলীয় যে পলিসি সেটা কেমন হবে, সে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা দরকার। আমরা গেল 5 তারিখ থেকে 5 আগস্টের পর থেকে যদি নাকি বিএনপির সভা সমাবেশ, বক্তব্য, স্লোগান এগুলো শুনি, তাহলে মনে হবে যেন একটা আওয়ামী লীগের স্লোগান শুনছি, একজন আওয়ামী লীগের মানুষের বক্তব্য শুনছি। মাওলানা ভাসানী বলেছিলেন যে দাদারা যখন তোমাদের প্রশংসা করবে তখন তুমি বুঝবা যে তোমার দেশের বিরুদ্ধে গিয়েছ। আপনাদেরকে আওয়ামী লীগ এই হেরে যাওয়ার পরে আওয়ামী লীগ যে পরিমাণে অনুশোচনা, যে মানে করুণা দেখাচ্ছে আপনাদের প্রতি, এটাতে বোঝা যাচ্ছে যে আপনারা এই দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আমরা এই ডাকসু নির্বাচনে সরাসরি কোনো দলের পক্ষে যেতে চাইনি। ডাকসু নির্বাচনের আগে আপনাদের যে ক্যাম্পেইন, এই গেল 1 মাস ব্যাপী, এই ক্যাম্পেইনে আপনারা একটা জিনিস পরিষ্কার করেছেন যে এই দেশকে আপনারা আবার সেই আওয়ামী লীগের মতো বিভাজনের রাজনীতির দিকে ঠেলে দিতে চান। আমার তো ভাই বিএনপি নাই, জামাত নাই, আমি তো কোনো দল করি না। আমার দল একটা, আমি আগেই বলেছি আমি এন্টি ইন্ডিয়ান। আপনি সেই ইন্ডিয়ানকে যখন, ইন্ডিয়ান ন্যারেটিভকে যখন আপনি প্রতিষ্ঠিত করতে যাবেন, আপনি যেই হন, আমার বাপ হইলেও আমার যায়ও না আসেও না, আমি তার বিরুদ্ধে অবস্থান নেব। যা মন চায় করতে পারেন, মায়েরা ফেলতে পারেন, যা মনে চায় করেন, কোনো সমস্যা নেই। এই যে নির্বাচনে দেখেছেন না, সাদিকের পক্ষে অবস্থান নিয়েছে শেষ পর্যন্ত। বলি, নির্বাচনটা শেষ হওয়ার পরে আজকে 4-5 দিন হইল, সাদিক কায়েম এখন পর্যন্ত 1 মিনিট সময় পায়নি আমার একটা কল দিতে। এখন আমার এই ভিডিওটা দেখার পরে হয়তো শিবিরের, জামাতের অনেকে তাকে হয়তো বলতে পারেন যে তুমি ইলিয়াসকে একটা কল দিতে পারতা। আমার সাদিক কায়েম যেই জায়গায় আছে, যেইটা করছে, আমি এটা পছন্দ করি। সাদিক কায়েমের জন্য আরো দোয়া থাকলো, সাদিক কায়েম আরো অনেক উপরে উঠা যাক। সাদিক কায়েম যেই কাজ করছে আমি তার ওই কাজে কোনো না কোনোভাবে সহায়তাই করব, কিন্তু এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো তার সাথে আমার জীবনে কোনোদিন কথা হবে না। তার দরজা আমার কাছে, আমি বিশাল প্রভাবশালী ক্ষমতাশালী কিছু না, কিন্তু তার দরজা আমার জন্য সারা জীবনের জন্য বন্ধ। আমি জামাতের কাছ থেকে টাকা পয়সা নিয়ে, শিবিরের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারপরে পক্ষে কথা বলিনি। এটা আমার শরীরের, মানে আমার, এটা আমার রক্তের মধ্যে। আমি বললাম না যে আমার রক্তের গ্রুপ হচ্ছে ইন্ডিয়া নেগেটিভ। আমার শরীরে আগুন জ্বলতে থাকে এই যে মুক্তিযুদ্ধের পালছাল নিয়ে যখন কিনা কথাবার্তা বলে। এটা ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ, ইন্ডিয়া নিজে স্বীকার করেছে। পাকিস্তানিরা ইন্ডিয়ানদের হাতে লিখে দিয়ে গেছে, আমাদের ওখানে কারোরে থাকতে দেওয়া হয় নাই, তারা জাতীয় সঙ্গীত বানিয়ে দিয়ে গেছে। এই ধন ফোন নিয়ে তারপরে আপনি বিশাল ফিরিতি ভালোবাসা ইস্যু করি আমি এই মুক্তিযুদ্ধের মধ্যে। এটা কোনো মুক্তিযুদ্ধ না, এটা ভারত পাকিস্তান যুদ্ধ, আমাদের এক দেশ থেকে আরেক দেশের হাতে লিখে দিয়ে গিয়েছে। এই 25-24 যে 5ই আগস্ট, এটা হচ্ছে আমাদের বিজয় দিবস। আবার যদি সেই পিছনে যাইতে চান তাহলে বারবার আপনাদের বিরুদ্ধে অবস্থান নেব। এইখান থেকে বের হয়ে আসতে হবে। আপনারা নির্বাচনগুলো থেকে মনে করেছিলাম শেখার চেষ্টা করছেন। নির্বাচনের পরের আপনাদের বড় বড় নেতাদের কিছু বক্তব্য শুনলাম, শুনে যেটা মনে হলো যে আপনারা সামনের নির্বাচনে, আসন্ন নির্বাচনেও আমাদেরকে ঠেলে দিচ্ছেন জামাতের দিকে।
যদি এটা হইতে থাকে সুস্পষ্টভাবে বলে দিচ্ছি, আমরা ঠিক আবার সেখানে চলে যাব। নির্বাচনে হারলেন, বললেন কারচুপি করা হয়েছে। ভাই, আওয়ামী লীগের মতো ডাকাতি করা সম্ভব এখানে। জোর করে যারে মন চায় তারা ডিক্লেয়ার করে দিবেন, ওই পরে মেকানিজম করবেন, সেটা হইতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে ভোট কারচুপি করা সম্ভব না। ডাকাতি করে নিয়ে নিতে পারেন, রেজাল্ট নিয়ে নিতে পারেন, ভোট মানুষ দিবে, যারটা সেই দিবে, এটা ঠেকানো সম্ভব না। ইভেন আওয়ামী লীগের সময় এটা সম্ভব হয়নি, সবাই ভোট দিয়েছে, পরে যায় তাদের মতো করে একটা রেজাল্ট তারা বলে দিয়েছে। এখন কারচুপি করে তারপর আর কথা বলে আপনারা সরে গেলেন। যদি কারচুপি হইতো তাইলে ছাত্র শিবিরের চাইতে ছাত্র দলের বেশি শক্তি, পুলিশের শক্তি এগুলি বেশি না? ওই ব্রাহ্মণবাড়িয়া থানার ওসি তিনি পোস্ট করেছেন ছাত্র দলের পক্ষে ফেসবুকে, একটা ফেসবুক পোস্টে দেখলাম। আপনাদের লোকজন তো বেশি, জামাতের লোকজন তো কম, আপনাদের সাথে পারতো না। আরেকটা হচ্ছে আওয়ামী লীগের লোকজন নাকি, চান্দা আব্বাস ভাই বলেছেন, চান্দা আব্বাস বলে যে আওয়ামী লীগের ছাত্রলীগের সবাই নাকি শিবিরকে ভোট দিয়েছে। চান্দা আব্বাস ভাই, ছাত্রলীগের লোকজন যদি শিবিরে ভোট দিত তাহলে জগন্নাথ হলের মধ্যে 1200-র উপরে ভোট আবিদ আর মাত্র 10টা ভোট সাদিক পেত না। এটা প্রমাণ করে যে এই দাদারা এখনো পর্যন্ত সেই আওয়ামী লীগের দিকেই তাকিয়ে আছে, এবং আওয়ামী লীগ আপনাদেরকে পছন্দ করেছে বলেই তাদের ছাত্র সংগঠন আপনাদেরকে ভোট দিয়েছে। দাদারা এবং ছাত্রলীগের সবার ভোট আপনারা পেয়েছেন। এই যা ভোট আপনারা পেয়েছেন এটা মাত্র ছাত্র দলের সক্রিয় কিছু লোকজন আছে, আর দাদারা আর আওয়ামী লীগ এই ভোটগুলি আপনাদের ভিপি আর জিএস প্রার্থীরা পেয়েছেন। কেন এরকম হইল সেটার জন্য আপনারা এই দুইটা কারণ খুঁজে পেয়েছেন। আসল কারণ সেটা না। 5 তারিখের আগে ছাত্রলীগ এই বিশ্ববিদ্যালয়গুলোতে এমন কিছু নাই যেটা করে নাই, সেই একই কাজ আপনারাও করেন নাই। আপনাদের ছাত্র সংগঠন সেই একই কাজ করেছে যেটা ছাত্রলীগ করত। এই জন্য তো এতগুলো মানুষ মারা যায় নাই। এই দেশের ছাত্র সমাজ, সাধারণ মানুষ আগের রাজনীতি সহ্য করবে না। ছাত্র শিবির কি করেছে? তারা যখন দেখেছে যে তাদের এখানে থাকা সম্ভব না, তারা গুপ্ত রাজনীতি কৌশল বেছে নিয়েছে। তারা সেই হলে থেকেছে, ছাত্রলীগের পাশে থেকে থেকে তারা সেখানকার রাস্তাঘাট, অলি গলি, রাজনীতির ধরন, ছাত্রদের মনোভাব সবকিছু তারা বুঝেছে। বুঝে তারপরে 5 তারিখের পরপর তারা ছাত্রদের জন্য বাস, ছাত্রদের জন্য পানির ট্যাপ, ছাত্রদের আবাসনের সুযোগ সুবিধা, ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা কার কি আছে এই সমস্যা সমাধানের চেষ্টা করেছে। বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ পদে তাদের লোকজনকে বসানোর চেষ্টা করেছে। আপনাদের ছাত্র সংগঠন কি করেছে জানেন? টিএসসির চায়ের দোকান, শাহবাগের ফুলের দোকান, ওইদিকে নিউ মার্কেটের ফুটপাতের দোকানপাট, এগুলো থেকে চান্দা নেওয়ায় ব্যস্ত ছিল। কে কত খাবে সেটা থেকে। আপনাদের এই ছাত্রদেরকে দেখভালের জন্য আপনাদের যাকে দায়িত্ব দিয়েছেন মহামান্য তারেক রহমান সাহেব, তিনি এবং তিনার পুলিশ কর্মকর্তা স্ত্রী মিলে যে লুটপাট করেছে তারেক রহমান, আপনার সেই আগের আরেক গিয়াসউদ্দিন আল মামুন আপনার আশপাশে অনেকগুলো জড়ো হয়ে গিয়েছে। তার রেজাল্ট আপনারা এই ডাকসুতে পেয়েছেন। এখন যদি আপনারা মনে করেন যে না আমরা তো এই ইয়ে করেছে, কি বলে, কারচুপি আর ইয়ের কারণে আপনারা হেরে গিয়েছেন, এটা যদি মনে করে তারপরে ওইভাবেই যদি সামনে নির্বাচনে যেতে চান তাহলে ভুল করবেন। আপনাদের যে বয়ান এখন আপনারা শুরু করেছেন আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধ কেন্দ্রিক দুই দিকে বিভক্ত করে তারপরে আপনারা ক্ষমতায় চলে আসবেন, ওই ট্যাবলেট বাংলাদেশের মানুষ আর খাবে না। ভারতের বিরোধিতা করে জিতা যায় না, এটা এতদিন ধরে এই যে এক ন্যারেটিভ আপনারা বলতেন না, এই ন্যারেটিভ বাংলাদেশের আর চলবে না। এটা প্রমাণ হয়ে গিয়েছে ডাকসুতে। সরাসরি ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়ে আমরা বলেই দিয়েছি। পাকিস্তানের প্রার্থী বলেছে আমি সাদিক কায়েমকে, খুব খারাপ লাগে, খুব কষ্ট লাগে। পাকিস্তানি স্বীকার করলো, অনেকে এটা নিয়ে আবার ওনাদের গ্রুপে ওনাদের ভেতরে আবার খুব করে কত সাহস, কত কিছু বললো। আমাদের মা বোনেদের 2 লক্ষ মা বোনকে তোর মারে পাকিস্তানিরা লাগিয়েছে রে, তোর মারে
টেস্ট আন। তোর কোন কোন মাকে বোনকে কার কার আওয়ামী লীগের কার কার মা বোনরে ধরে নিয়ে তারপরে করছে নিয়ে আয়, বাট তারপরে তর্কের খাতিরে করি বাঁচার জন্য। এখন আমি যদি বলি যে পাকিস্তানের মিলিটারিরা আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে, ধর্ষণ এই কথা যদি বলি তাহলে তো বাংলাদেশের সব জারজরে, আমি তো এটা বলবো না, আমি এটা বিশ্বাসও করি না, আমি এটা জানিও না। তারপরেও কি বলি, জিতার জন্য বলি, আমার বাবা, আমার দাদা, আমার পূর্বপুরুষ সবাই রাজাকার ছিল। আমার বাবা দাদা চাচারা মিলে তোদের মা বোনদেরকে পাকিস্তানের ক্যাম্পে দিয়ে এসেছে, তোদের মা বোনদেরকে জিনিস প্রোটেকশন ছাড়া তারপর লাগিয়েছে, তোরা পয়দা হওয়া। এটা তো লস আছে, বলেন লস আছে? আমার বাপ রাজাকার থাকলে আমার ঘরে তো পাকিস্তানি আসে নাই, আমার বাপ তো আমার মারে নিয়ে দিয়ে আসবে না, তোর মারে নিয়ে দিয়ে আসে, তোদের মাদেরকে নিয়ে দিয়ে এসছে। লাভজনক যেটা সেটা তো বলবে, লাভ কে না বুঝে। আমি লাভজনক জায়গায় আছি, এই কারণে মাঝে মধ্যে বলি খুব খারাপ লাগে না, পাকিস্তানি। আরে বেটা পাকিস্তানি, তুই যে মানুষের যে পাকিস্তানি রাজাকার বলিস, পাকিস্তানে যায় নাই কোনোদিন। পাকিস্তানের রাজাকার যাদের বলিস তারা যায় নাই। তোদের হিন্দুস্তানের রাজাকাররা সব এখন দেখ হিন্দুস্তানে আছে, সব ওইখানে গিয়ে আছে। সমস্যা হইলেই দৌড় দিয়া তোরা ওইখানে যাস সারা জীবন। তোরা হচ্ছে দাদাদের পয়দা। এই দাদারা তোদেরকে বর্ডারের ওই পারে গিয়েছিলি, তারপর ওইখানে যাওয়ার পরে তোদেরকে প্রোডাকশন দিয়ে দিয়েছে, এখনো তোরা সেই রক্তের টান ভুলতে পারিস না। তো এই দাদাদের যেই রক্তের টানে যারা এই দেশে রাজনীতি করে তাদের সংখ্যা কিন্তু কম, খুব কম সংখ্যক লোকজন এই আপনাদেরকে ভোট দিতে পারবে, যাদের ভোট আপনারা নিতে চাচ্ছেন। এর বাইরে কিন্তু আর কারো ভোট পাবেন না। অতএব ওই ন্যারেটিভ থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। বিএনপি যদি মনে করে যে শুধুমাত্র আমরা আওয়ামী লীগের মতো এই পলিসি খাটায় তারপরে নির্বাচনে গিয়ে পাশ করে আসব, তাহলে বিএনপিকে মাথায় রাখতে হবে তাদের অবস্থা, তাদের ভবিষ্যৎ এই আওয়ামী লীগের যা হয়েছে সেই রকমই হবে। সিদ্ধান্ত আপনাদের, সিম্পল, খুবই সিম্পল ইকুয়েশন। যেটা আপনারা মেনে নিতে চান আপনাদের সিদ্ধান্ত, আপনারা যেদিকে যাবেন এবার যান। আমরা বাংলাদেশের মানুষ, আমরা যারা কিনা এই মুক্তিযুদ্ধের এইসব এই বয়ান টয়ান এগুলোর ব্যাপারে যাদের অ্যালার্জি আছে আমরা আপনাদের এই মুক্তিযুদ্ধ নিয়ে খুব কাজ করতে চাই। আমরা এখনো